বন্ধুরা, পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার জন্য যারা প্রিপারেশন করছো তাদের জন্য আবার সাধারণ জ্ঞানের আমরা মক টেস্ট নিয়ে চলে এসলাম। তো এটা দেখতে পাচ্ছ আমাদের 5 নম্বর মক টেস্ট। এর আগে কিন্তু আমরা 4খানা মক টেস্ট করে নিয়েছি এবং আরও অনেক কোশ্চেন ডিসকাস করেছি এবং অনেক ম্যারাথন ক্লাসও করানো আছে। চাইলে তোমরা চ্যানেলের প্লেলিস্ট থেকে সেগুলো দেখতে পারো। তো তোমাদের 5 নম্বর মক টেস্টে আমরা এখানে প্রতিদিন 25টা করে কোশ্চেন ডিসকাস করি, যেটা তোমাদের মক টেস্টের আকারে। তোমরা চাইলে এই কোশ্চেনগুলো অ্যান্সার খাতায় আনসারগুলো করে লাস্টে কমেন্ট সেকশানে কিন্তু কমেন্ট করবে যারা নিজে অ্যান্সার করার চেষ্টা করছো। তো চলো, তার আগে বলে রাখি তোমাদের জন্য ইতিমধ্যে দেখো এই বইটা অ্যাভেলেবেল রয়েছে এখন, জনস্বাস্থ্য, পুষ্টি এবং নারীর অবস্থান, এই টপিকটার ওপর। এই টপিকটা তোমাদের পরীক্ষার জন্য, যে কর্মী এবং সহায়িকা দুটো পরীক্ষার জন্য এই টপিকটা খুব গুরুত্বপূর্ণ। তো এই টপিকটার উপর এই একটা বই রয়েছে, তোমরা চাইলে বইটা পারচেস করতে চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। এবং যেই কোশ্চেনগুলো আমরা করাবো সেটা হচ্ছে তোমাদের এই যে এই বইটা দেখতে পাচ্ছ জিকে মাস্টার বুক, এই বইটা থেকে। এটা কয়েকদিনের মধ্যে, আর কিছুদিনের মধ্যেই, এক সপ্তাহের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে, এটার কাজ চলছে। তো এইখানে যে 3000+ কোশ্চেন দেখতে পাচ্ছ, এই বইটা থেকে যে কোশ্চেনগুলো রয়েছে সেইখান থেকে কিন্তু 25খানা করে কোশ্চেন পরপর করানো হচ্ছে। তো এই বইটা অ্যাভেলেবেল হয়ে যাবে, তখন তোমরা পারচেস করতে পারবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। যারা বই পারচেস করার কথা ভাবছো তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো, তারা মেসেজ করে রাখবে, আমি সময় মতো তোমাদের রিপ্লাই করে দেবো। তো চলো, আজকে আমরা 25খানা কোশ্চেন নিয়ে চলে এসেছি আজকেও। চলো, প্রথম কোশ্চেন দেখো আজকে আমাদের 5 নম্বর মক টেস্টে কী রয়েছে, যে মিউটেশন তত্ত্বের প্রবক্তা কে? অপশান হচ্ছে ল্যামার্ক, ডারউইন, হুগো দ্য ভ্রিস নাকি গোল্ডস্মিথ। অ্যান্সার করো যারা নিজে অ্যান্সার করার চেষ্টা করছো। মিউটেশন তত্ত্বের প্রবক্তা কে? তো সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে হুগো দ্য ভ্রিস হচ্ছে আমাদের মিউটেশন তত্ত্বের প্রবক্তা। অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো পরবর্তী 2 নম্বর কোশ্চেন কী রয়েছে, যে ভারতে দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা বা স্রষ্টা কে? মোহাম্মদ আলী জিন্নাহ, লিকায়ত আলী, স্যার সৈয়দ আহমেদ খান নাকি আবুল কালাম আজাদ। দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা বা স্রষ্টা কে? তো সঠিক উত্তর কী হয়ে যাবে? দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা হচ্ছে স্যার সৈয়দ আহমেদ খান। অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, চলো পরবর্তী দেখো নেক্সট আমাদের 3 নম্বর কোশ্চেন কী রয়েছে। 3 নম্বর বলছে যে অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা? পাঞ্চেত, শুশুনিয়া, গোর্গাবরু নাকি মামাভাগ্নে। কোনটা হচ্ছে অযোধ্যা পাহাড় যেটা তার সর্বোচ্চ শৃঙ্গ? অ্যান্সার করো, কী হয়ে যাবে অ্যান্সার বলো দেখি। তো অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গোর্গাবরু। অপশান সি হয়ে যাবে এটারও সঠিক উত্তর। পরবর্তী দেখো নেক্সট আমাদের 4 নম্বর কোশ্চেন কী রয়েছে, নিচের কাকে বলা হয় 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের নায়িকা? দেখো 1942 সালে যে ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল তার নায়িকা কাকে বলা হয়? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। অ্যানি বেসান্ট, সরোজিনী নাইডু, অরুণা আসফ আলী নাকি সুচেতা কৃপালিনী। বলো দেখি অ্যান্সার করো, যে 1942 সালে যে ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল সেখানে নায়িকা কে ছিল? তো সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে এটারও অপশান সি, অরুণা আসফ আলী। চলো পরবর্তী দেখো নেক্সট কোশ্চেনে আমরা চলে আসবো 5 নম্বর আমাদের বিজ্ঞান থেকে কোশ্চেন। আধুনিক ঘোড়া কোনটা? তো আধুনিক ঘোড়ার নাম কোনটা? ইওহিপ্পাস, ইকুয়াস, মেসোহিপ্পাস নাকি প্লায়োহিপ্পাস। বলো দেখি অ্যান্সার করো, আধুনিক ঘোড়া কোনটা? তো মনে রাখবে আধুনিক ঘোড়া হচ্ছে ইকুয়াস। অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এখানে দেখো আধুনিক ঘোড়া যদি ইকুয়াস হয়ে থাকে তাহলে ঘোড়ার আদি পূর্বপুরুষ, সেটা আমরা মনে রাখবো, এটা বারবার পরীক্ষায় আসে। তো আধুনিক ঘোড়া আমরা কোশ্চেনে পড়লাম সেটা হচ্ছে ইকুয়াস, এবং এটাও এর সাথে এটা মনে রাখবে যে ঘোড়ার আদি যে পূর্বপুরুষ সেটা হচ্ছে ইওহিপ্পাস। ঠিক আছে, তো দুটোই ভালো করে মনে রাখতে হবে, দুটোই পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। পরবর্তী কোশ্চেনে চলে আসবো, দেখো 6 নম্বর কোশ্চেন। ভারতের সবচেয়ে পুরানো পর্বতমালা কোনটি? বিন্ধ্য পর্বত, আরাবল্লী পর্বত, হিমালয় নাকি শিবালিক। কোনটা হয়ে যাবে ভারতের সবথেকে পুরনো পর্বতমালা? কোনটা হবে? বিন্ধ্য, আরাবল্লী, শিবালিক নাকি হিমালয়, কোনটা হবে বলো? তো সঠিক উত্তর দেখো হয়ে যাবে আরাবল্লী হচ্ছে ভারতের সবথেকে পুরনো পর্বতমালা। অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী নেক্সট কোশ্চেন 7 নম্বর দেখো কি রয়েছে, বেঙ্গলি এই পত্রিকার সম্পাদক কে ছিলেন? দেখো বেঙ্গলি পত্রিকার সম্পাদক কে ছিলেন? উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, কেশবচন্দ্র সেন নাকি চিত্তরঞ্জন দাস। বলো অ্যান্সার করো। তো বেঙ্গলি পত্রিকার সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি বা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। দেখো এইখানে এবার মনে রাখতে হবে আরও বিভিন্ন যেসব পত্রিকা আছে সেগুলো সম্পাদককে, এগুলো সব মনে রাখতে হবে তোমাকে। ঠিক আছে, দেখো ভারতের বিভিন্ন পত্রিকার সম্পাদক সম্পর্কে আমরা এবার ভালো করে এক্সট্রা ডিটেলসে পড়ে নেবো। যে হিন্দু প্যাট্রিয়ট, দেখো এটা বারবার পরীক্ষায় আসে, এটার সম্পাদক হচ্ছে হরিশচন্দ্র মুখোপাধ্যায়। ইন্ডিয়ান মিরর এই পত্রিকার সম্পাদক হচ্ছে কেশবচন্দ্র সেন।
সন্ধ্যা পত্রিকার সম্পাদক হচ্ছে ব্রহ্মবান্ধব উপাধ্যায়, বেঙ্গলি পত্রিকার সম্পাদক হচ্ছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, কেশরী এবং মারহাট্টা এই দুটো পত্রিকারই সম্পাদক হচ্ছে বালগঙ্গাধর তিলক, বেঙ্গল গেজেট এই পত্রিকার সম্পাদক হচ্ছে অগাস্ট হিকি, এটাও বারবার পরীক্ষায় আসে তোমাদের ইম্পর্টেন্ট, এবং এইটাও বারবার পরীক্ষায় কিন্তু আসে, এই দুটো ভালো করে মুখস্থ করতে হবে। অমৃতবাজার এটাও বারবার আসে, এর সম্পাদক হচ্ছে শিশির কুমার ঘোষ, সংবাদ প্রভাকর এর সম্পাদক হচ্ছে তোমার ঈশ্বরচন্দ্র গুপ্ত হলো। আচ্ছা, এরপরেও আছে আমাদের আরও একটু আমরা মুখস্থ করে নেবো বা দেখে নেবো। দেখো এরপরে রয়েছে সংবাদ কৌমুদি এই পত্রিকার সম্পাদক হচ্ছে রাজা রামমোহন রায়, দিগদর্শন দেখো এইটা বারবার কিন্তু আছে, দিগদর্শন বা সমাচার দর্পণ এই দুটো পত্রিকার সম্পাদক হচ্ছে জন মার্সম্যান, ঠিক আছে। আল হিলাল এই পত্রিকার সম্পাদককে মৌলানা আবুল কালাম আজাদ, ধূমকেতু, লাঙল এই দুটো পত্রিকার সম্পাদক হচ্ছে কাজী নজরুল ইসলাম, সন্দেশ পত্রিকার সম্পাদক হচ্ছে সুকুমার রায়, বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সবুজপত্র পত্রিকার সম্পাদক হচ্ছে প্রমথ চৌধুরী, আর অক্ষয় কুমার দত্তের সম্পাদনায় মনে রাখবে যে তত্ত্ববোধিনী পত্রিকার প্রথম প্রকাশিত হয়, এর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। দেখো এইটা কিন্তু কনফিউজ হয়ে গেলে ভুলভাল উত্তর করলে হবে না, ভালো করে দেখো এই জায়গাটা মনে রাখবে যে অক্ষয় কুমার দত্তের সম্পাদনায় তত্ত্বাবধানী পত্রিকা প্রথম প্রকাশিত হয়, ঠিক আছে, এবং এর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। তো এবার তোমাকে অপশানে দেখতে হবে যে কোনটা অপশানে দিয়েছে, যে অক্ষয় কুমার দত্ত আছে নাকি দেবেন্দ্রনাথ ঠাকুর আছে, দুটো একসঙ্গে কখনো থাকবে না, ঠিক আছে, একটা থাকবে, তখন তোমার যেটা থাকবে অপশানে সেটাই অ্যান্সার করতে হবে, যে তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদককে, তখন কিন্তু কনফিউশন হয়ে গেলে হবে না। চলো, আশা করছি সব তোমরা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা খাতায় তোমরা ভিডিওটি পজ করে খাতায় এগুলো নোট ডাউন করে রাখো, একদম ভালো নোট হয়ে যাবে, আর পিডিএফটা অ্যাভেলেবেল কিছুদিনের মধ্যে হয়ে যাবে, তখন তোমরা চাইলে পিডিএফটাও পারচেস করে নিতে পারো। দেখো পরবর্তী কোশ্চেন, বর্তমানে ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস রয়েছে বা স্বীকৃত? বলো, 6টা, 7টা, 8টা নাকি 9টা? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। দেখো কনস্টিটিউশন থেকে বা ভারতের সংবিধান থেকে যে ভারতীয় সংবিধানে কটা মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস স্বীকৃত, 6টা, 7টা, 8টা নাকি 9টা? তো এখানে মনে রাখবে যে ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার যেটা স্বীকৃত হচ্ছে 6টা, ঠিক আছে, অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এখানে দেখো আমরা একটু এবার যদি এক্সট্রা ডিটেলসে দেখো কোন 6টা আমরা জেনে নেবো। দেখো যে সংবিধানের মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস, সংবিধানের পার্ট 3-তে বা অংশ 3 নম্বরে ধারা 12 থেকে 35-এর অধীনে 6টি মৌলিক অধিকার দেখো প্রদান করা হয়েছে। 6টি অধিকার কি কি? দেখো 12 থেকে 35, তাই 14 থেকে 18 নম্বর যে ধারা রয়েছে সেখানে কি বলা রয়েছে, সাম্যের অধিকার। দেখো এইখান থেকেও কিন্তু এইগুলো প্রত্যেকটা বারবার কিন্তু এগুলো থেকেও তখন কোশ্চেন তোমাদের চলে আসবে, কীরকম, তোমাকে বলে দেবে যে 14 থেকে 18 নম্বর ধারার মধ্যে কি বলা রয়েছে, তখন বিভিন্ন অপশানগুলো থাকবে। 14 থেকে 18 নম্বর ধারার মধ্যে রয়েছে সাম্যের অধিকার, 19 থেকে 22 নম্বর ধারার মধ্যে রয়েছে স্বাধীনতার অধিকার, 23 থেকে 24-এর মধ্যে রয়েছে শোষণের বিরুদ্ধে অধিকার, মনে রাখবে, 25 থেকে 28-এর মধ্যে রয়েছে ধর্মীয় স্বাধীনতার অধিকার, 29 থেকে 30 এর মধ্যে রয়েছে সংস্কৃতি ও শিক্ষার অধিকার, এবং 32 থেকে 35 নম্বরের মধ্যে রয়েছে শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার, ঠিক আছে। আচ্ছা, 12 থেকে 35-এর অধীনে যে তোমার 6টি মৌলিক অধিকারকে তাহলে কিন্তু এখানে প্রদান করা হয়। 6টা কি কি দেখো, একটা, দুটো, 3টে, 4টে, 5টা, 6টা, আর 31 নম্বর যে ধারা যেটা রয়েছে সেটা এখানে নাই। দেখো তাহলে 14 থেকে 18 গেল, 19 থেকে 22, 23 থেকে 24, 25 থেকে 28, 29 থেকে 30, তারপরে 32 চলে এসছে। 31 নম্বর ধারাটা কি হয়েছে, এটাও মনে রাখবে যে 1978 সালে 44তম যে সংবিধান সংশোধনী হয়েছিল, সেই সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তি অধিকার সম্পর্কে বলা হয়েছিল, যেটা 31 নম্বর ধারায় ছিল, সেটাকে সরিয়ে দেখো 300A বা 300 ক ধারাতে সেটাকে রাখা হয়েছে এখন, ঠিক আছে। তাহলে সবগুলো কিন্তু তোমাকে ভালো করে যারা প্রিপারেশন করতে চাইছো তারা কিন্তু সবগুলো একদম মুখস্থ করে নিতে হবে। আমি আরেকবার বলে দিচ্ছি, দেখো সংবিধানের পার্ট 3-তে ধারা 12 থেকে 35-এর অধীনে 6টা মৌলিক অধিকার প্রদান করা হয়েছে। কি কি? 14 থেকে 18 নম্বর ধারার মধ্যে রয়েছে সাম্যের অধিকার, 19 থেকে 22 নম্বর ধারার মধ্যে রয়েছে স্বাধীনতার অধিকার, 23 থেকে 24-এর মধ্যে রয়েছে শোষণের বিরুদ্ধে অধিকার, 25 থেকে 28-এর মধ্যে রয়েছে ধর্মীয় স্বাধীনতার অধিকার, ঠিক আছে। 29 থেকে 30-এর মধ্যে রয়েছে সংস্কৃতি ও শিক্ষার অধিকার, 32 থেকে 35-এর মধ্যে রয়েছে শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার, এবং 31 নম্বর যে ধারাটা সেটা 1978 সালে 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 31 নম্বর ধারা থেকে সরিয়ে সেটাকে 300A বা 300 ক নম্বর ধারাতে রাখা হয়েছে, ঠিক আছে। তাই সবগুলো তোমাকে মাথায় রাখতে হবে ভালো করে যারা প্রিপারেশন করতে চাইছো।
চলো পরবর্তী কোশ্চেনে চলে আসছি, ভারতে সব থেকে বড় সেচ খাল কোনটা? সব থেকে বড় সেচ খাল, যমুনা খাল, সির হিন্দ খাল, ইন্দিরা গান্ধী খাল নাকি আগার খাল? সব থেকে বড় সেচ খাল কোনটা হয়ে যাবে? সব থেকে বড় সেচ খাল হচ্ছে ইন্দিরা গান্ধী খাল। অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, বর্তমানে ভারতীয় সংবিধানে কতগুলি মৌলিক কর্তব্য রয়েছে? ফান্ডামেন্টাল ডিউটিস, ঠিক আছে। আগে আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকার, আর এটা হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস বা মৌলিক কর্তব্য। তাহলে এটাও পরীক্ষায় বারবার আসে, এটা মুখস্থ করতে হবে যে মৌলিক কর্তব্য কতগুলো রয়েছে, 10টা, 11টা, 12টা নাকি 6টা? তো 6টা তো হবেই না, সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে 11টি রয়েছে মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিস, ঠিক আছে। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে যদি বলে আমাদের, দেখো দুটো জিনিস কিন্তু পড়ে বারবার পরীক্ষায়, যে ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার যদি বলে তাহলে তখন অ্যান্সার হয়ে যাবে কটা? তখন অ্যান্সার হয়ে যাবে 6টা। যদি বলে মৌলিক কর্তব্য তাহলে কটা হবে? তখন হবে 11টা, ঠিক আছে। এটা কিন্তু গুলিয়ে ফেলো না কেউ। চলো পরবর্তী দেখো, নেক্সট কোশ্চেন কি রয়েছে, ভারতের কোন রাজ্যে শীতকালে বৃষ্টিপাত হয়? কেরলে, তামিলনাড়ুতে, কর্ণাটকে নাকি অন্ধ্রপ্রদেশে? তো সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হবে সব কোন রাজ্যে শীতকালে বৃষ্টিপাত হয় না, তো তামিলনাড়ু রাজ্যে শীতকালে বৃষ্টিপাত হয়ে থাকে। অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখো কি রয়েছে, মাদার ইন্ডিয়া এই বইটা কে রচনা করেন? মাদার ইন্ডিয়া বইটি কে রচনা করেন? ক্যাথারিন মেও, অ্যানি বেসান্ট, সরোজিনী নাইডু নাকি অরবিন্দ সিং? অ্যান্সার করো। তো সঠিক উত্তর হয়ে যাবে ক্যাথারিন মেও। মাদার ইন্ডিয়া এই বইটি রচনা করেছিলেন। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর নিজের লেখা একটি নাটক সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করেছিলেন বা করেন? কোন নাটকটা সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর? চিত্রাঙ্গদা, তাসের দেশ, মুকুট নাকি চণ্ডালিকা? তো মনে রাখবে এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে তাসের ঘর যেটা, সেটা এই নাটকটা রবীন্দ্রনাথ ঠাকুর সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করেছিলেন। অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, মন্দির নগরী নামে পরিচিত কোন শহরটি? তাহলে বিভিন্ন শহরের বিভিন্ন উপনাম রয়েছে বা ডাকনাম রয়েছে, সেগুলো সম্পর্কেও তোমাকে মুখস্থ রাখতে হবে, যে মন্দির নগরী নামে আমরা কোন শহরটাকে জানি? নদিয়া, বিষ্ণুপুর, বর্ধমান নাকি তমলুক? তো সঠিক উত্তর হয়ে যাবে কি? সঠিক উত্তর হয়ে যাবে বিষ্ণুপুর। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। বিষ্ণুপুরকে আমরা মন্দির নগরী নামে জানি। দেখো আরও বিভিন্ন যেসব শহর রয়েছে তার সেগুলোর ডাকনাম সম্পর্কে আমরা জেনে নেবো। দেখো বিভিন্ন শহরের ডাকনাম, বিজ্ঞান নগরী, এটা অনেক সময় কোশ্চেনে আসে, তখন অ্যান্সার হয়ে যাবে ব্যাঙ্গালোরকে আমরা বিজ্ঞান নগরী নামে জানি। মন্দির নগরী আমাদের কোশ্চেনে ছিল, সেটা হচ্ছে বিষ্ণুপুর। টাইগার গেটওয়ে অফ ইন্ডিয়া, এটা হচ্ছে নাগপুর, মনে রাখবে। পৃথিবীর কসাইখানা যদি কোশ্চেন আসে তখন হয়ে যাবে শিকাগো। ভারতের রোম, সিটি অফ 7 হিলস যদি বলে, এটা হয়ে যাবে রোম। উৎসবের শহর অনেক সময় কোশ্চেনে আসে, তখন হয়ে যাবে মাদুরাই, এবং মূলধনের শহর এটা হচ্ছে মুম্বাই। তাহলে সবগুলো একটু কষ্ট করে তোমাকে মুখস্থ করতে হবে। যারা একদম ভালোভাবে শুধু অঙ্গনারী নয় অন্যান্য পরীক্ষার যদি ক্ষেত্রে প্রিপারেশন করে থাকো তাহলে এই কোশ্চেনগুলো তোমরা পড়তে পারো, ঠিক আছে। তো ভারতের বিভিন্ন শহরের আমরা ডাকনাম সম্পর্কে পড়ে নিলাম, একদম সব মুখস্থ করে নেবো, এইগুলোই বারবার কোশ্চেনে ঘুরিয়ে ফিরিয়ে আসে। চলো পরবর্তী দেখো, তিমির, ফ্লিপার ও পাখির ডানা হলো সমবৃত্তীয় অঙ্গ, নিষ্ক্রিয় অঙ্গ, সমস্ত অঙ্গ নাকি প্রতিস্থাপিত অঙ্গ? তো কি হয়ে যাবে অ্যান্সার, বলো অ্যান্সার করো দেখি। তো তিমির, ফ্লিপার এবং পাখির ডানা এগুলো হচ্ছে সমস্ত অঙ্গের উদাহরণ। অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। চলে যাবো আমরা নেক্সট কোশ্চেনে। দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি রয়েছে, পরবর্তী 16 নম্বর কোশ্চেন। দেখো প্রার্থনা সমাজ কোথায় এটা স্থাপিত হয়েছিল? প্রার্থনা সমাজটা কোথায় স্থাপিত হয়েছিল? কলকাতায়, চুঁচুড়ায়, বোম্বাইতে নাকি অমৃতসরে? অ্যান্সার করো। তো সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে প্রার্থনা সমাজ এটা বোম্বাইতে স্থাপিত হয়েছিল। অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেনে চলে যাবো আমরা 17 নম্বর। দেখো কি রয়েছে, মাটির পুতুলের জন্য কোন শহর বিখ্যাত? একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখো অনেকেরই পারবে হয়তো অ্যান্সার করতে। যারা একদম নিজেই অ্যান্সার করছো খাতা পেন নিয়ে একদম কোশ্চেন অ্যান্সার করো, এবং লাস্টে কোশ্চেন নাম্বার মিলিয়ে দেখবে কতগুলো অ্যান্সার সঠিক হলো, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। তাহলে তোমাদের বোঝা যাবে যে তোমরা কীরকম এখন কতটা প্র্যাকটিসের মধ্যে রয়েছো। মাটির পুতুলের জন্য কোন শহর বিখ্যাত? রানাঘাট, কৃষ্ণনগর, শান্তিপুর নাকি আদ্রা? তো আমরা সকলেই জানি মাটির পুতুলের জন্য বিখ্যাত হচ্ছে কৃষ্ণনগর শহরটি। অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এখানে দেখো মনে রাখবে, এটা বারবার পরীক্ষায় আসে, ধনিয়াখালী বা ধনেখালী, শান্তিপুর এবং ফুলিয়া পশ্চিমবঙ্গের ঐতিহ্যশালী তাঁত শাড়ির জন্য সুপরিচিত। এটাও বারবার পরীক্ষায় আসে যে তাঁত শাড়ির জন্য কোনটি
কোন শহরটি বিখ্যাত? তোমাদের অপশানে দেখবে ধনিয়াখালী থাকে ম্যাক্সিমাম সময়, ঠিক আছে, অথবা তোমাদের শান্তিপুর থাকে। এই ধনিয়াখালীটাই বেশি থাকে বা ধনেখালি, ঠিক আছে। তাঁত শাড়ির জন্য কোন শহর পরিচিত? এবার অপশানগুলো বিভিন্ন অপশান থাকে, তার মধ্যে ধনেখালিটা বেশি থাকে। তো এটাও মনে রাখবে, বারবার পরীক্ষায় আসে। এক্সট্রা ডিটেলসে আমরা পড়ে নিলাম। চলো পরবর্তী দেখো, নেক্সট কোশ্চেন। ভারতীয় সংবিধানের কোন ধারায় সম্পত্তির অধিকার, রাইট টু প্রপার্টি, মৌলিক অধিকার হিসেবে ছিল? দেখো একটু আগে আমরা এক্সট্রা ডিটেলসে পড়লাম, দেখি কার মনে রয়েছে। যে ভারতীয় সংবিধানের কোন ধারায় সম্পত্তির অধিকার, রাইট টু প্রপার্টি, মৌলিক অধিকার হিসেবে ছিল? 31 নম্বর ধারায়, 32 নম্বর ধারায়, 15 নম্বর ধারায়, নাকি 19 নম্বর ধারায়? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান এ, এটা বলা ছিল 31 নম্বর ধারায়, ঠিক আছে। এবার আমরা দেখো এক্সট্রা ডিটেলসে আমরা পড়ে নেবো। দেখো যে সংবিধানের যেটা পার্ট 3 বা অংশ 3, যেটা 12 থেকে 35 নম্বরের অধীনে 6টি মৌলিক অধিকার প্রদান করা হয়েছে এবং 1978 সালে 44তম, একটু আগে আমরা এক্সট্রা ডিটেলসে পড়লাম, আবার আমি বলে দিই, 1978 সালে 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকার যেটা 31 নম্বর ধারা থেকে সরিয়ে সেটা 300 এ বা 300 ক নম্বর ধারাতে রাখা হয়েছে, ঠিক আছে। এটা একদম মুখস্থ করে নেবে। চলো পরবর্তী দেখো, নেক্সট কোশ্চেন। সুভাষচন্দ্রের অসমাপ্ত আত্মজীবনীটির নাম কি? অ্যান ইন্ডিয়ান পিলগ্রিম, অটোবায়োগ্রাফি অফ অ্যান ইন্ডিয়ান, সন অফ দ্য সয়েল, নাকি টেস্ট অফ ফ্রিডম? তো সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, অ্যান ইন্ডিয়ান পিলগ্রিম। সুভাষচন্দ্র বসুর অসমাপ্ত আত্মজীবনীটির নাম হচ্ছে অ্যান ইন্ডিয়ান পিলগ্রিম। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। দেখো পরবর্তী নেক্সট প্রশ্ন। বন্দিপুর জাতীয় উদ্যান বা ন্যাশনাল, তোমার কি বলে ইংরেজিটা আমার মনে পড়ছে না এই মুহূর্তে। বন্দিপুর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত বলো? তামিলনাড়ুতে, রাজস্থানে, তোমার অন্ধ্রপ্রদেশে, নাকি কর্ণাটকে? বন্দিপুর জাতীয় উদ্যান এটা কোথায় অবস্থিত? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, এটা কর্ণাটকে অবস্থিত। চলো পরবর্তী নেক্সট প্রশ্ন দেখো, আমাদের 21 নম্বর কি রয়েছে? যে বরদলিতে সত্যাগ্রহ আন্দোলন কে শুরু করেন? বরদলিতে সত্যাগ্রহ আন্দোলন কে শুরু করেন? সর্দার প্যাটেল, মহাত্মা গান্ধী, বাল গঙ্গাধর তিলক, নাকি জওহরলাল নেহরু? সঠিক উত্তর কে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে এটা সর্দার প্যাটেল। অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। চলো পরবর্তী নেক্সট প্রশ্ন দেখো, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ মতবাদটির প্রবক্তা কে? অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ মতবাদটির প্রবক্তা কে? ড্যানিকেন, ল্যামার্ক, ভাইসম্যান, নাকি ডারউইন? তো আমরা জানি যে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ এই মতবাদটির প্রবক্তা হচ্ছে ল্যামার্ক। অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে, 23 নম্বর। পাগলাঝোড়া জলপ্রপাত থেকে কোন নদীর সৃষ্টি? মহানন্দা, দামোদর, তিস্তা, নাকি জলঢাকা? পাগলাঝোড়া জলপ্রপাত থেকে কোন নদীর সৃষ্টি? তো সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে এটা থেকে মহানন্দা নদীর সৃষ্টি। অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন আবার সংবিধান থেকে। এবার দেখো ওই যে এক্সট্রা ডিটেলসে আমি যেটা বারবার বলছিলাম যে ভারতীয় সংবিধানে দেখো এবার দিয়ে দিয়েছে 19 থেকে 22 নম্বর ধারায় কোন মৌলিক অধিকারটি বর্ণিত হয়েছে, বা 19 থেকে 22 নম্বর ধারায় কোন মৌলিক অধিকারটি বলা রয়েছে? দেখো বলো এবার। সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, নাকি অপশানগুলোর মধ্যে কোনোটাই নয়? তো 19 থেকে 22 নম্বর ধারার মধ্যে রয়েছে স্বাধীনতার অধিকার। অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এখানে বলা ছিল যে 19 থেকে 22 নম্বর আমরা একটু আগে এক্সট্রা ডিটেলসে আমরা পড়লাম না। চলো তাহলে সবগুলো কিন্তু তোমাকে ভালো করে পড়তে হবে। তোমাদের সংবিধান থেকে কোশ্চেন আসে, অল্প স্বল্প আসে, তো এমন করে পড়ে যেতে হবে যে যেগুলো সোজা কোশ্চেনে হয়তো চলে এলো তখন হয়তো পারলে না, তো ভালো করে যেগুলো করাচ্ছি বারবার করে সেগুলো মুখস্থ করে নেবে, দেখবে এখান থেকে কোশ্চেন কমন পেয়ে যাবে। চলো পরবর্তী এবং লাস্ট কোশ্চেন আমাদের আজকের ক্লাসে দেখো কি রয়েছে, শুশুনিয়া পাহাড় কোন জেলায় এটা অবস্থিত? পুরুলিয়া, বর্ধমান, বাঁকুড়া, নাকি পশ্চিম মেদিনীপুর? তো শুশুনিয়া পাহাড় এটা অবস্থিত হচ্ছে বাঁকুড়া জেলায়। অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, তো এই ছিল আজকে আমাদের 25খানা ক্লাস। বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবে, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে। আজকে যারা নিজে অ্যান্সার করেছো 25খানার মধ্যে কতগুলো সঠিক হলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না। তোমরা যারা নিজে অ্যান্সার করেছো তারা কিন্তু 25খানার মধ্যে কতগুলো সঠিক হলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে তোমার স্কোরটা জানিয়ে দেবে। এবং তোমাদের যারা আলিপুরদুয়ার থেকে দেখছো তাদের কিন্তু পরীক্ষা খুব কাছেই, তোমাদের আর মাত্র হয়তো 2 মাসের কাছাকাছি সময় রয়েছে, তো ভালো করে প্রিপারেশান করতে থাকো। এবং অন্যান্য জেলা থেকেও যারা ভিডিওটি দেখছো তারাও কিন্তু ভালোভাবে প্রিপারেশান করতে থাকো। এই চ্যানেলে কিন্তু প্রচুর তোমার অঙ্কের ক্লাস, ইংরেজির ক্লাস এবং তোমার রচনার ক্লাস
এবং রিসেন্ট যে জেলাগুলো থেকে পরীক্ষা হয়েছে সেই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার সেগুলোও করানো হয়েছে, চাইলে তোমরা সেগুলোও দেখতে পারো, তোমাদের হেল্প হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।